আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন, তিনি তার ডায়াবেটিস রোগের জন্য কোনো একজন ডাক্তার দেখাচ্ছেন 8 বছর পরে। আমি তাকে বললাম, এতদিন পরে কেন এলেন? বললো যে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আমি তো ওষুধ খাচ্ছি ডাক্তারবাবু ডায়াবেটিসের। আমি বললাম, আপনি কি মাঝে মধ্যে পরীক্ষা টরীক্ষা করে দেখতেন? মানে ওষুধ খাচ্ছি তো, আর কোনো সিমটম ফিল করি না, সেই জন্য টেস্টও করাইনি। আর মাঝখানে কোভিড টোভিড হয়েছিল, বাড়ি থেকে খুব একটা বেরোয়নি, ডাক্তারদের চেম্বারে যেতে একটু ভয় লাগে, যদি করোনা টরোনার পেশেন্ট থাকে, সেই জন্য আমি যাইনি। তো সেই জন্য এতদিন যাওয়া হয়ে ওঠেনি। আর ইদানিং করে আমার এক আত্মীয় আপনাকে দেখিয়েছিলেন, তিনি আসতে বললেন, কারণ আমি অনেকদিন হয়ে গেছে তো, সেই জন্য একটু ভয়ে ভয়েই ছিলাম যে কাউকে একজনকে দেখাতে হবে, তো তিনি আপনার কাছে পাঠালেন, সেই জন্য আমি এসেছি। তো এই যে পুরোটা শুনলেন, এর মধ্যে দুটো জিনিস আমি তুলে নিচ্ছি। একটা হচ্ছে 8 বছর পরে ডাক্তার দেখানো, আর একটা কোনো সিমটম বা লক্ষণ হয়নি বলে ডাক্তারের কাছে না যাওয়া। এই দুটো জিনিস তুলে আপনাদের সামনে আমি বলবো। এই যে 8 বছর পরে ডাক্তার দেখানো হচ্ছে বা টেস্ট করা হবে, এর মধ্যেই 8 বছরের মধ্যে আপনার শরীরের মধ্যে কি হয়েছে সেটা আমার দেখা হয়নি বা ডাক্তারের দেখা হয়নি, আপনিও জানেন না। আর 2 নম্বর, এই যে সিমটম হয়নি, ডায়াবেটিসের কোনো সিমটম হয় না, ডায়াবেটিসের কমপ্লিকেশনের সিমটম হয়। বেশিরভাগ লোকেরই আপনি ডায়াবেটিসের কোনো সিমটম পাবেন না, কিন্তু আমরা টেক্সট বুকে পড়ি যে ডায়াবেটিস হলে ক্লাসিক্যাল সিমটমস থাকে পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, তার সঙ্গে ওয়েট লস, মানে বেশি জল খাবে, মূত্রত্যাগ করবে বেশি বেশি, আর খাবার খাবে বেশি, তার সঙ্গে ওয়েট লস হবে, আর কারো কারো ক্ষেত্রে চোখে ঝাপসা দেখা, হাত পা ঝিনঝিন করা, কেটে গেলে না শুকানো ইত্যাদি। কিন্তু আমরা যে ডায়াবেটিস পেশেন্টগুলো দেখি, মেজরিটি কোনো সিমটম থাকে না। যারা ডায়াবেটিসের সিমটম নিয়ে আসেন, মানে ডায়াবেটিসের কমপ্লিকেশনের সিমটম নিয়ে আসছেন, এই যে চোখে ঝাপসা দেখলো মানে আলডি ক্যাটারাক্ট হয়েছে, বা লেন্সটার মধ্যে ফুলে গেছে লেন্সটা, অথবা হাতে পায়ে ঝিনঝিন করছে, মানে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে। তার মানে ডায়াবেটিসের সেরকম লক্ষণ নেই। ডায়াবেটিসের লক্ষণগুলো হয়তো হতে পারে ডায়াবেটিসের জটিলতার লক্ষণ। এই যে আজকাল ডায়াবেটিসের ম্যানেজমেন্ট হয়, মানে ডায়াবেটিসের চিকিৎসা হয়, তাহলে শুধু সুগার কন্ট্রোলের দিকে আমরা নজর দিই না, আমরা এই পুরোটাকে বলি একটা সিকেএম সিনড্রোম। সি মানে কার্ডিওভাস্কুলার ডিজিজ, কে ফর কিডনি ডিজিজ, এম ফর মেটাবলিক ডিজিজ, যার মধ্যে ওবেসিটি আর ডায়াবেটিস পড়ে। এইটাকে বলে সিকেএম সিনড্রোম। আমরা ডায়াবেটিসটাকে এখন সিকেএম সিনড্রোম হিসাবে ট্রিটমেন্ট করি, মানে মাঝে মাঝে টেস্ট করে আমরা দেখি তার কার্ডিওভাস্কুলার কোনো প্রবলেম হচ্ছে কিনা, মাঝে মাঝে কিডনি পরীক্ষা করে দেখি আমরা তার ওজন কীরকম থাকছে, বেশি থাকলে কমানোর ব্যবস্থা করে, ডায়াবেটিস কন্ট্রোল করে, এবং ডায়াবেটিসের আর কিছু বডিতে কমপ্লিকেশন হচ্ছে কিনা সেগুলো দেখি, কোলেস্ট্রল, থাইরয়েডের প্রবলেম ইত্যাদি। কেন এখন এই শুধু সুগার কন্ট্রোল বাদ দিয়ে তার বেশি আমরা ডায়াবেটিসের ম্যানেজমেন্টে দেখছি? আগে শুধু তো সুগার কন্ট্রোল মানে শুধু একটা এইচবিএওয়ানসি টেস্ট করলেই হয়ে যায়, যে আপনার এইচবিএওয়ানসি কন্ট্রোলে আছে কিনা, সাথে নিচে আছে কিনা, বা আর একটু টাইট কন্ট্রোল করতে গেলে অ্যারাউন্ড 6.5 আছে কিনা। আসলে এই ডায়াবেটিস থেকে আমাদের স্ট্রোক, আমাদের হার্ট অ্যাটাক হওয়া, আমাদের চোখ খারাপ হওয়া, মানে রেটিনার প্রবলেম হওয়া, কোলেস্টেরলের সমস্যা, উচ্চ রক্তচাপ, এইসব প্রবলেমগুলো হয়, এবং সেগুলোকে ওভারঅল আমাদের কন্ট্রোল করতে হয়। না হলে ডায়াবেটিস ম্যানেজমেন্টটা ঠিকঠাক হলো না। ডায়াবেটিস ম্যানেজ করা হলো শুধু সুগার কন্ট্রোল হিসাবে নয়, ডায়াবেটিস ম্যানেজ করতে গেলে আমাকে তার সাথে অ্যাসোসিয়েটেড আর যে মেটাবলিক প্রবলেমসগুলো আছে সেগুলো কন্ট্রোল করা হচ্ছে কিনা সেগুলো দেখতে হবে। এই যে একজন ডায়াবেটিক পেশেন্ট আছেন, তার গ্রেড 3 ফ্যাটি লিভার আছে, সেটাকে আমরা অ্যাড্রেস করবো না? তাহলে তো এই ফ্যাটি লিভারটা বাড়তে বাড়তে এত সিরোসিস লিভার হবে। তাহলে কি শুধু ডায়াবেটিস কন্ট্রোলের উপর নজর দেব, নাকি আমরা আরেকটু বেশি ভাববো ডায়াবেটিসটা কন্ট্রোল করব, তার সঙ্গে অর্গান যে ডিসফাংশনগুলো হচ্ছে সেটার দিকেও নজর দেব? সেই জন্যই সিকেএম ব্যাপারটা এসছে। সিকেএম ব্যাপারটাই মেটাবলিক যে ব্যাপারটা, তার মধ্যে কিন্তু ফ্যাটি লিভারের পার্টটাও আমরা কনসিডার করি। সেই জন্য যাদের কিছু প্রবলেম নেই, 2 থেকে 3 বছর পর পর একটা ইউএসজি করে দেখা লিভারটা ঠিক আছে কিনা, ফ্যাটি লিভার থাকলে তার ফাইব্রোসিস হচ্ছে কিনা ইত্যাদি দেখা দরকার। এবার যাদের এবার বেশি লিভারটা খারাপ, তাদের একটু বেশি তাড়াতাড়ি টেস্ট করতে হবে দেখার জন্য লিভারটা খারাপ হচ্ছে কিনা, বা আমরা যে ট্রিটমেন্টটা দিচ্ছি তাতে লিভারটা ভালো হচ্ছে কিনা। এরকম অনেক পেশেন্ট আছে যে গ্রেড 3 ফ্যাটি লিভার নিয়ে এসেছিলেন, আমাদের কথা শুনেছিলেন, ওষুধ ঠিকঠাক খেয়েছিলেন, ওজন কমিয়েছেন, এক্সারসাইজ করেছেন, দেখা গেছে তার মাইল্ড ফ্যাটি লিভারে কনভার্টেড হয়ে গেছে, মানে গ্রেড 1-এর থেকেও কম। এবং দেখা গেছে তার ফাইব্রোসিস স্টার্ট হয়েছিল হয়তো F1 বা F0, F1, তার নো ফাইব্রোসিস হচ্ছে, পরে ফাইব্রোস স্ক্যান দেখা গেছে তার স্টিফনেস একদম নর্মাল হয়ে গেছে। মানে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। তার মানে কি?
তার মানে হয়েছে আমরা শুধু ডায়াবেটিসটার দিকে নজর দিইনি, শুধুমাত্র ডায়াবেটিসটার দিকে নজর দিইনি, তার বাইরেও নজর দিয়েছি। পেশেন্টও কোঅপারেট করেছেন, সেই জন্য তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই যারা ব্যাপারটা বুঝেছেন আর কি। কেন আমরা এই সিকেম সিনড্রোম হিসেবে ডায়াবেটিসটাকে দেখব? ডায়াবেটিস মানে কি? ইনসুলিন রেজিস্ট্যান্স হলে বডিতে ইনফ্লামেশন তৈরি হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে হাইপার ইনসুলিনিমিয়া হলে এবং এক্সেস ফ্যাটি অ্যাসিড তৈরি হলে, যেগুলো লিভারে গিয়ে জমা হলে ফ্যাটি লিভার তৈরি করবে। এই এই যে ফ্যাটি লিভার তৈরি হলো, এই যে বডিতে ইনফ্লামেশন হলো, এই ফ্যাটি লিভারটা লিভারের মধ্যে চর্বি জমা হতে হতে লিভারটা একসময় পূর্ণ হয়ে যাবে। তারপরে ভিএলডিএল হিসাবে রক্তের মধ্যে চর্বি চলে আসবে, এলডিএল বাড়বে, ট্রাইগ্লিসাইড বাড়বে, মানে খারাপ কোলেস্ট্রলগুলো বাড়বে, এইচডিএল কমবে, মানে ভালো কোলেস্ট্রলটা কমবে, তারপরে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, কার্ডিয়াক রিমডেলিং হবে। এবং অ্যাথেরোস্ক্লেরোসিস শুধু এই বাইরের আর্টারিগুলোতে হচ্ছে, আর কিডনির মধ্যে যে ফিল্টার করার যন্ত্র, যেটা আসলে রক্তবাহ গ্লোমেরুলাস, সেটাতে হচ্ছে না, তা তো হবে না, পুরো বডিটাতেই হবে। ইনফ্লামেশন তো পুরো বডিতেই কাজ করবে, ফলে কিডনির যে ফিল্টার করার যন্ত্র সেটাও খারাপ হবে, তাহলে কিডনি অ্যাফেক্টেড হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই যে হার্টের আর্টারি মনে করুন খারাপ হচ্ছে, তাহলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়বে। ব্রেনের আর্টারি খারাপ হচ্ছে, তাহলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়বে। তাহলে আমরা কি ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে ভাববো না? নিশ্চয়ই ভাববো, কারণ প্যাথোফিজিওলজিটাই তো এরকম। সেটা শুধু ডায়াবেটিস সুগার লেভেলটা বাড়িয়েই ক্ষান্ত থাকছে না, সুগার লেভেলটা বাড়িয়ে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করছে, ইনফ্লামেশন তৈরি করছে, বডিতে বিভিন্ন জায়গায় ওয়াইড স্প্রেড ইনফ্লামেশন হচ্ছে, এবং তার জন্য আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তার জন্য ভয়াবহ কিছু অসুখ হচ্ছে, স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো অসুখ, ক্রনিক কিডনি ডিজিজের মতো অসুখ। তাহলে সেগুলোকে আমরা নজর দেবো না? সেই নজর দেওয়ার জন্যই তো এই সিকেএম সিনড্রোম হিসাবে আমরা ভাবতে আরম্ভ করছি ডায়াবেটিসটাকে, এবং ডায়াবেটিস কন্ট্রোল করার বাইরে অন্যান্য অর্গানের দিকে নজর দিচ্ছি। এই যে সিকেএম রিস্ক আর কন্টিনিউয়াম, মানে একটা স্টেজিং মেথড তো আছে না? স্টেজ 0 মানে কোনো প্রবলেম নেই, স্টেজ 1 মানে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, স্টেজ 2 ওবেসিটি অথবা ডায়াবেটিস হয়েছে, স্টেজ 3 মাইল্ড অর্গান ডিসফাংশন স্টার্ট হয়েছে, স্টেজ 4 এন্ড অর্গান ড্যামেজ হচ্ছে, মানে হার্টের অসুখ হয়েছে, দাদার কিডনির অ্যাডভান্স প্রবলেম হয়েছে, না স্টেজিং আছে একটা। এটাকে সিকেএম রিস্ক কন্টিনিউয়াম বলে, মানে স্টেজিং সিস্টেম একটা, এবং সেটার মাধ্যমে আমরা বুঝি তার কতটা কি গন্ডগোল হলো। একটা মানুষ প্রি ডায়াবেটিক, তার ওবেসিটি নেই, তাহলে তিনি স্টেজ 1-এ পড়লেন, কিন্তু তার কিন্তু স্টেজ 1 হয়ে গেল অলরেডি। সুতরাং এই স্টেজিং সিস্টেমের মাধ্যমে আমাদের বুঝতে হবে। সুতরাং একটা ডায়াবেটিস পেশেন্ট, এই যে 8 বছর পরে যে পেশেন্টটা এলেন, এই যে পেশেন্টটা 8 বছর পরে এলেন, তিনি জানেন না তার কি হয়ে দেখা গেছে, কি অসুবিধা হচ্ছে। এই পেশেন্টটাকে কিছু টেস্ট করতে দিয়েছিলাম, তার প্রোটিনিউরিয়া ধরা পড়েছে, তার ফ্যাটি লিভার গ্রেড 2 ধরা পড়েছে, পেরিফেরাল নিউরোপ্যাথি ধরা পড়েছে, এবং তার রেটিনোপ্যাথি ধরা পড়েছে। টেস্টগুলো তাকে করতে দিয়েছিলাম যে কোনো প্রবলেম হয়েছে কিনা। শুধু তাই না, তার কোলেস্টেরল লেভেল 230-এর ওপরে, ট্রাইগ্লিসারাইড 450-এর কাছাকাছি এসেছে, এবং HbA1c 8.6, তার ডায়াবেটিস কন্ট্রোলে ছিল না, কোনো সিমটমও নেই। বুঝতে পারেনি যে তার রেটিনোপ্যাথি হয়েছে, বুঝতে পারেনি তার পেরিফেরাল নিউরোপ্যাথি হয়েছে বা ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে। সুতরাং রেগুলার একটা ফলো আপ তো করতে হবে। কোনো কিছু প্রবলেম না থাকা সত্ত্বেও আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আপনার পুরো বডিটা ঠিক আছে কিনা। কী কী রিস্ক ফ্যাক্টরসগুলো আমরা দেখব, যে কী কী মানে টেস্ট করে দেখবো আর কি, প্যারামিটার্সগুলো HbA1c টেস্ট করে দেখবো, কিডনি ফাংশন দেখবো, ইউরিনের অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও দেখবো যে প্রোটিনিউরিয়া হচ্ছে কিনা, কোলেস্ট্রলটা দেখবো কেমন আছে, আমরা আপনার বডি থেকে ইনফ্লামেশনটা কেমন চলছে, ইনসুলিন রেজিস্ট্যান্স কতটা আছে সেটা দেখবো, আপনার ওজন কীরকম থাকছে সেটা দেখবো, আপনার মাইক্রোভাস্কুলার ডিজিজগুলো কেমন আছে সেগুলো দেখবো, চোখ টোক ইত্যাদি। সুতরাং এই যে পেরিফেরাল কোনো আর্টেরিয়াল ডিজিজ হচ্ছে কিনা সেটা দেখবো, যে হাঁটাচলা করলে আপনার পায়ে ব্যথা হয় কিনা, আপনি দাঁড়িয়ে যান কিনা, আপনার পায়ে বেশিক্ষণ হাঁটলে পায়ে তীব্র ব্যথা অনুভব হয় কিনা, বা আপনার আঙুলের চেঞ্জেস হচ্ছে কিনা, পায়ের মধ্যে যে হেয়ারগুলো থাকে সেগুলো কীরকম আছে, আপনার ফ্যাট লেয়ার্স কীরকম আছে, এগুলো দেখবো না। এবং পেশেন্টরা আমাদের তো বলেন যে এগুলো এই প্রবলেমগুলো আছে। মডার্ন যে ট্রিটমেন্ট প্ল্যান আছে সেটাতে আমরা ডায়াবেটিসের বাদ দিয়েও অন্যান্য অর্গানগুলো প্রোটেকশন দিতে পারি। SGLT2 ইনহিবিটর আমি অনেকবার বলি যে স্ট্রোক প্রিভেন্ট করে, হার্ট অ্যাটাক প্রিভেন্ট করে, আমাদের ফ্যাটি লিভারে হেল্প করে, আমাদের কিডনির ফাংশন ভালো রাখে,
আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখে, আমাদের শরীর থেকে এক্সট্রা সল্ট বার করে দেয়, আমাদের শরীর থেকে এক্সট্রা জল বার করে দেয়, আমাদের ওজন নিয়ন্ত্রণ রাখে। তাহলে এই ওষুধটা ব্যবহার করবো না। GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, দাম কমে গেছে, এখন বাজারে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। যদি তাদের প্রয়োজন আছে, যাদের ওবেসিটি আছে, ওবেসিটি কমালেই তার অনেক রিস্ক কমে যাবে। এই যে সিকেম রিস্ক কন্টিনিউ হবে, সেখানে তার স্টেজিং সিস্টেম কমে যাবে, মানে স্টেজ ভালো হয়ে যাবে। তাহলে আমি এই ওষুধগুলো অ্যাপ্লাই করবো না। GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট আমাদের খিদে কমায়, আমাদের ওজন কমায়, আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে, ফ্যাটি লিভার কন্ট্রোল করতে সাহায্য করে, ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের কমিয়ে দেয়। তাহলে আমি এই ওষুধ কি ব্যবহার করবো না? যদি সুযোগ থাকে নিশ্চয়ই ব্যবহার করবো। নাকি আমরা সেই চিরচরিত এক গ্লিমিপেরাইড, সেই মেটফরমিন কম্বিনেশন, সেই পাইগ্লিটাজন, সেই পাইগ্লিটাজন ওজন বাড়ায় মানছি, কিন্তু ফ্যাটি লিভারও তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মেটফরমিন খুব ভালো একটা ওষুধ, ওজন কমাতে সাহায্য করে, কিন্তু গ্লিমিপেরাইডের সঙ্গে মেটফরমিন যাদের চলছে, হয় গ্লিমিপেরাইডটা বন্ধ করে দিয়ে আমরা যদি একটু তার সঙ্গে SGLT2 ইনহিবিটর অ্যাড করে দিতে পারি, যদি কোনোভাবে করা সম্ভব হয়, বা মেটফরমিনের ডোজটা একটু বাড়ানো সম্ভব হয়। কারণ গ্লিমিপেরাইড বা সালফোনিডাম গ্রুপের ওষুধগুলো একটু তো ওজন বাড়ায়, সেই পার্টটা তো আমরা নেগেট করে দিতে পারছি। সেই জিনিসগুলো একটু খেয়াল করে ট্রিটমেন্টটা করা আর কি। লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমাদের জীবনধারার পরিবর্তন কিভাবে করে, খাবার দাবার চেঞ্জ করা, আমাদের এক্সারসাইজ করা, আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমানো, লেট নাইট স্লিপ অ্যাভয়েড করা, স্মোকিং অ্যালকোহল বন্ধ করা, এবং স্ট্রেস ফ্রি জীবন কাটানো, ওজন বেশি থাকলে ওজনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, সচেতন হওয়া। ডায়াবেটিস একটা ক্রনিক অসুখ, এ ব্যাপারে সচেতনতা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি সচেতন কিনা। সুতরাং ডায়াবেটিস থাকলে আপনার সুগার লেভেল কত আছে এই প্রশ্নটা না করে আমরা যদি বলি আপনার হার্ট বা কার্ডিওভাস্কুলার সিস্টেম কেমন আছে, আপনার কিডনি কেমন আছে, আপনার মেটাবলিক হেলথ কেমন আছে, মানে আপনার HbA1c, ইনসুলিন রেজিস্ট্যান্স, আপনার ওজন ইত্যাদি কেমন আছে, এই প্রশ্নগুলো যদি করি, আমার ডায়াবেটিসের চিকিৎসাটা ভালো হবে। সাইলেন্টলি করতে হবে সব। আমরা পেশেন্টদের এত কিছু কথা বললে পেশেন্টটা ঘাবড়ে যেতে পারে, কিন্তু পেশেন্টদের ট্রিটমেন্ট প্ল্যানটা এভাবে আমরা করার চেষ্টা করি যেভাবে তারা ভালো থাকবেন। সবসময় পেশেন্টরা তো জানেন না এই জিনিসগুলো, আপনাকে বলতে পারবেন না যে ডাক্তারবাবু আমাকে SGLT2 ইনহিবিটর গ্রুপের ওষুধ দিন, কিন্তু তারা হয়তো আমার ভিডিও শুনে এটা শিখেছেন বা শুনেছেন যে এরকম কিছু ওষুধ আছে যেগুলো কিডনি প্রোটেকশন দেয়, হার্টের প্রোটেকশন দেয়, ওজন নিয়ন্ত্রণ করে। তারা যদি বলে সেই ওষুধটা দিতে হবে, এবং সেটা যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে। SGLT2 ইনহিবিটর ইউজ করলে অনেক সময় জেনিটাল ইনফেকশন হতে পারে বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে ওষুধটা খারাপ, ওষুধটা ব্যবহার করা যাবে না। পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, জল বেশি করে খেতে হবে, যদি প্রবলেম হয় ডাক্তারের কাছে যেতে হবে। বাড়িতে বসে কোনো একটা অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে সেটাকে তো আর চিকিৎসা করলে হবে না, আপনাকে তার প্রপার চিকিৎসা পদ্ধতি আছে, সেইটা আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, সেটা নিতে হবে। এর ডায়াবেটিসের চিকিৎসার ফিউচার কিন্তু একটা অন্যরকম হয়ে যাচ্ছে। যদি CKM সিনড্রোমের কথা ভেবে আমরা ট্রিটমেন্ট করি, তাহলে মূলত 4টে ভাবে বা 4টে অধ্যায়ে আমরা ডায়াবেটিসের চিকিৎসা করে থাকি। 1 নম্বর হচ্ছে ইন্টিগ্রেটেড কেয়ার মডেল, মানে সব কিছু একসাথে চিকিৎসা করা, ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ ইত্যাদি। তাহলে পেশেন্টের সুবিধা হয়, খরচ কম। 2 নম্বর রিস্ক বেসড অ্যাসেসমেন্ট, তার মানে কার কী ধরনের রিস্ক আছে সেগুলো হ্যান্ডেল করে দেখা বা সেগুলো অ্যাসেস করে দেখা। একজন মানুষের মনে করুন অলরেডি কিডনি ডিজিজ হয়েছে, ওজন অনেক বেশি, ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কন্ট্রোল করে ওজনটা কমাতে হবে, তাহলে কিডনি ডিজিজটা এমনি ভালো। এইভাবে তার অ্যাপ্রোচটা করা। আর্লি স্ক্রিনিং অফ এভরিথিং, মানে তার হার্টের অসুখ হচ্ছে কিনা আগে থেকে স্ক্রিন করে দেখা, তার কিডনি প্রবলেম হচ্ছে কিনা আগে থেকে স্ক্রিন করে দেখা, তার রেটিনার সমস্যা হচ্ছে কিনা আগে থেকে স্ক্রিন করে দেখা, পরে প্রবলেম হলে সেটা তারপরে টেস্ট করা, তারপরে চিকিৎসা, অনেকটা সময় পেরিয়ে যেতে পারে ঠিকঠাক চিকিৎসা পেতে। আর পার্সোনালাইজ থেরাপি, একজন রোগা মানুষ খুব তার শরীরে ওজন কমে গেছে ডায়াবেটিস থেকে, প্রায় অজ্ঞান হয়ে যায় পড়ে, তাকে তো আর মেটফরমিন আর SGLT2 ইনহিবিটর দেওয়া যাবে না, তাহলে তার ওজন আরও কমে যাবে। তার কথা ভেবে তাকে চিকিৎসা করতে হবে, তার ম্যাল নিউট্রিশনের চিকিৎসা করতে হবে, তার ডায়াবেটিসের চিকিৎসা করতে হবে, তার বাড়িতে আর্থ সামাজিক অবস্থা কীরকম আছে তার পরিপ্রেক্ষিতে চিকিৎসা দিতে হবে। তাকে দামি দামি ওষুধ দিলে হবে না, তাকে খাবারের এমন কিছু একটা আকাশ ছোঁয়া ডায়েট চার্ট বানিয়ে দেওয়া হলো, সে ফলোই করতে পারছে না, সেটা তার বিশেষ লাভ হবে না। তাহলে আমরা কি শিখলাম যে ডায়াবেটিস এখন আর সুগারের প্রবলেম না, এটা এটা অনেক কিছু বিয়ন্ড ডায়াবেটিস কন্ট্রোল। তারপরেও আমাদের অনেক কিছু করতে হবে, হার্টের স্বাস্থ্য দেখা, ব্রেনের স্বাস্থ্য দেখা, চোখের স্বাস্থ্য দেখা, নার্ভের স্বাস্থ্য দেখা, কোলেস্টেরল দেখা, উচ্চ রক্তচাপ দেখা, থাইরয়েড কেমন আছে, স্লিপ অ্যাপনিয়া আছে কিনা, তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কিনা, তার লিভারটা কেমন আছে, ফ্যাটি লিভার আছে কিনা, এগুলো একটু আমাদের দেখা দরকার আছে।
সুতরাং ফ্রম গ্লুকোজ কন্ট্রোল টু গ্লোবাল রিস্ক কন্ট্রোল, এটা একটা নতুন স্লোগান হওয়া উচিত এবং এইটাই আমাদের এইভাবেই এগিয়ে চলা উচিত ডায়াবেটিসের ম্যানেজমেন্টে। শুধু এরকম নয় যে ফাস্টিং সুগার 110 আর পিপি 130 থাকলো মানেই আপনি খুব ভালো আছেন, তা নয় কিন্তু। আপনার হার্টটা, আপনার কিডনিটা, আপনার চোখটা, আপনার নার্ভটা, আপনার ব্রেনটা, আপনার বাকি শরীরের মধ্যে অর্গানটা কীভাবে কাজ করছে, কারণ আমাদের অর্গানগুলো আলাদা আলাদাভাবে কাজ করে না, সবাই সমষ্টিগতভাবে প্রচেষ্টা দেয়। আপনার কি হার্টটা একটা আলাদাভাবে কাজ করছে, কিডনি তখন বন্ধ হয়েছে, কিডনিও কাজ করছে, হার্টও কাজ করছে, ব্রেনও কাজ করছে, লিভারও কাজ করছে, সবাই একসাথে কাজ করছে, সিনক্রোনাইজড। সুতরাং একটা চিকিৎসা করলে হবে না, সবটার একসাথে চিকিৎসা করতে হবে, তবেই ভালো থাকবেন। নমস্কার।